স্বাস্থ্য দুরন্ত মন। বাবা মা হওয়ার আগে সন্তানের যত্ন নেওয়া শেখা দরকার, তাহলেই সন্তান থাকবে সুখে শান্তিতে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বাবা মা হওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে। সাথে আছেন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার সালমা আক্তার। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, বাবা মা হওয়া তো আমাদের প্রত্যেকের স্বপ্ন, প্রত্যেকের অনেক আকাঙ্ক্ষার একটা ব্যাপার। বাবা মা আমরা হচ্ছি, হব, সেক্ষেত্রে আসলে পূর্ব প্রস্তুতির কোনো ব্যাপার আছে কি? অবশ্যই, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এবং আজকাল যেটা হচ্ছে যে আমরা দেখছি অনেকেই কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কাছে আসছে এবং এসে জানতে চাচ্ছে যে আসলে পূর্ব প্রস্তুতিটা কি হওয়া উচিত। তো আমরা যেটা বলি যে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বা কেয়ার, এই জিনিসটা কি? এটা আসলে একটা খুব নর্মাল একটা চেক আপ করে নেওয়া যে দম্পতি বা যে কাপলটা প্রেগনেন্সি নিতে চাচ্ছে তাদের কোনো সমস্যা আছে কিনা। যেমন মহিলাটার কোনো ডিজিজ থাকতে পারে, অথবা তার কোনো ডায়াবেটিস আছে কিনা, অথবা কোনো হরমোনের সমস্যা। এই জিনিসগুলো আমরা আগে থেকে ডায়াগনোসিস করে নিতে পারি এবং সেগুলোকে কারেকশন করে সে যদি প্রেগনেন্সি নেয় তাহলে কিন্তু একটা সুস্থ প্রেগনেন্সি নেওয়া সম্ভব এবং বাচ্চাটা সুস্থ হবে আশা করি। সেক্ষেত্রে আসলে কোনো স্পেসিফিক সময় রয়েছে যে এই সময়ের মধ্যে আসতে হবে? যেমন আমরা বলি যে প্রেগনেন্সি নেওয়ার কমপক্ষে 3 থেকে 6 মাস আগে যদি সে আমাদের কাছে আসে তাহলে আমরা তাকে কোনো সমস্যা আছে কিনা ডায়াগনোসিস করে তার কারেকশনের জন্য ট্রিটমেন্টও স্টার্ট করতে পারি। আমরা হাতে কিছু সময় পাই। সে যদি মনে করে আমি এই মাসেই প্রেগনেন্ট হব, এই মাসেই আসলাম চেক আপে, সেক্ষেত্রে হয়তো কারেকশনের সময়টা আমরা একটু কম পাই। সো ইট ইজ বেটার যে কমপক্ষে 3 থেকে 6 মাস আগে সে ডাক্তারের কাছে কাউন্সিলিং এর জন্য যাবে। আপা, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ আসলে কি করা হয়? যখন একটা কাপল আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য আসবে, আমরা প্রথমে তাদের থরো একটা হিস্ট্রি নেই যে তার কোনো ফিজিক্যাল সমস্যা আছে কিনা, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কোনো প্রবলেম আছে কিনা, কোনো মেডিকেল ডিসঅর্ডার, ফ্যামিলিতে কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা, এবং কোনো সার্জারি হিস্ট্রি আছে কিনা, এবং তাদের সোশিও ইকোনমিক হিস্ট্রিটাও, যে তারা এখন প্রেগনেন্সি নেওয়ার জন্য মেন্টালি রেডি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো হিস্ট্রি প্রথমে আমরা নিই। তারপর আমরা মাকে একটু ফিজিক্যালি চেক করি যে তার প্রেশারটা নর্মাল আছে কিনা, তার অপটিমাম একটা ওজন দরকার, যে অনেকে আছে অনেক বেশি ওজন নিয়ে প্রেগনেন্সি নিতে চাচ্ছে, সেটার জন্য সে পরবর্তীতে কিছু প্রবলেম ফেস করতে পারে। কাজে আমরা ফিজিক্যালি তাকে কিছু চেক করি। এরপরে আমরা হয়তো কিছু মিনিমাম বেসলার ইনভেস্টিগেশন করি যে জিনিসগুলো পরবর্তীতে বাচ্চার জন্য সমস্যা হতে পারে। যেমন আমরা একটা রুবেলা টেস্ট করি, কারণ প্রেগনেন্সি যদি রুবেলা হয় সেটা পরবর্তীতে বাচ্চাকে এফেক্ট করতে পারে। আমাদের তো কাম্য হচ্ছে একটা সুস্থ বেবি, সো আমরা এটা করে নিই। তারপর আমরা হেপাটাইটিস, খুবই কমন, সেই টেস্টটা আমরা করে নিই যে এই জিনিসটা তার আছে কিনা। আর আজকাল আমরা খুব কমন পাই থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার কিন্তু আমি যদি মেডিসিন নেই, সে যদি প্রেগনেন্সিতে মেডিসিন খেতে পারে, কোনো অসুবিধা হয় না। কিন্তু সে যদি নাই আসে কাউন্সিলিংয়ে, সে যদি টেস্ট না করায়, তার যদি লেভেলটা বেশি থাকে, সেটা কিন্তু বাচ্চাকে জন্মগত সমস্যা তৈরি করতে পারে, বিকলাঙ্গতা তৈরি করতে পারে। আরো কিছু কমন, যেমন ধরো ডায়াবেটিস হতে পারে, তার রক্তের গ্রুপের সমস্যা থাকতে পারে, ফ্যামিলিতে তার কোনো থ্যালাসেমিয়া আছে কিনা, সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিন্তু টেস্ট করতে হয়। কারণ এমনও পেশেন্ট আমরা দেখি যে ওয়াইফের থ্যালাসেমিয়া আছে, হাজব্যান্ড হয়তো চেকই করে নেই। যখন সে প্রেগনেন্ট হলো 5 মাসের সময় দিকে দেখা গেল যে হাজব্যান্ডের টেস্টেও ধরা পড়ছে। তো এটা যদি আগে সে করে নিত তাহলে কিন্তু তার কমপ্লিকেশনগুলো কম হতো। কাজে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং আসা অবশ্যই উচিত। আপা, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং না হলে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রেগনেন্সি আমি যদি কাউন্সিলিং না করি, যেমন অপরিকল্পিত প্রেগনেন্সি আমি নিয়ে নিলাম, সেই ক্ষেত্রে আমার কি হতে পারে। যেমন মেডিকেল ডিসঅর্ডার যেগুলো বললাম, খুবই কমন যেটা আমরা ডায়াবেটিসটা পাই, যে ডায়াবেটিস কিন্তু অনেক বেশি কনজেনিটাল অ্যাবনর্মালিটি করে বাচ্চার, এবং একটা নর্মাল টেস্ট করেই কিন্তু আমরা একটা ডায়াগনোসিস করতে পারি। সেটা কাজেই অ্যাবর্শনের একটা রিস্ক থাকে, জন্মগত ত্রুটি হওয়ার একটা রিস্ক থাকে, এবং তার যেটা হয় যে সে যদি রক্ত শূন্যতা নিয়ে প্রেগনেন্সি নিল, সেই ক্ষেত্রে বাচ্চাটা অপুষ্টি হবে, বাচ্চাটার ওজন কম হবে, এবং দেখা যায় যে ডেলিভারির সময় তার প্রবলেম হয়, কারণ সে হয়তো জানেই না যে কোথায় কিভাবে ডেলিভারির জন্য যেতে হবে, যে জিনিসগুলো আমরা আগে থেকে কাউন্সিলিং করে দিই। কাজেই সুস্থ বাচ্চার জন্য অবশ্যই কাউন্সিলিং এ আসা উচিত। বয়সের কি কোনো ব্যাপার এখানে রয়েছে? অবশ্যই একটা ব্যাপার আছে, কারণ আজকাল যেটা হচ্ছে যে আমরা মেয়েরা একটু পড়াশোনা করে, চাকরি করে, ক্যারিয়ারটা গুছায় নিয়ে প্রেগনেন্সি নেওয়ার প্ল্যান করছি,
এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের বয়সটা বেড়ে যাচ্ছে। আমরা একটা আইডিয়াল প্রেগনেন্সি বলি যে প্রথম প্রেগনেন্সি যদি সে 20 থেকে 25-এর মধ্যে নিয়ে নিতে পারে তাহলে খুব ভালো হয়, তাহলে প্রেগনেন্সি কমপ্লিকেশনগুলো কম হয়। কিন্তু আজকাল যেটা দেখা যাচ্ছে যে প্রথম প্রেগনেন্সিটাই আমরা চিন্তা করতেছি 30-র পরে, এবং প্রেগনেন্সির যে কমপ্লিকেশনগুলো, ধরো ডায়াবেটিস, প্রেশার, প্রিএক্লাম্পসিয়া, যত মায়ের বয়স বেশি হবে এই কমপ্লিকেশনগুলো তত বেশি হয়। সেজন্য আমরা বলবো যে একটু দেরি করে যদি কেউ প্রেগনেন্ট হয়, নিতে চায়, প্ল্যান করে, সেক্ষেত্রে সে যাতে অবশ্যই কাউন্সিলিং এ এসে আগে থেকে তার বডি 100% ফিট আছে কিনা সেটা চেক করে তারপর যাতে প্রেগনেন্সি নেয়। কারণ ধরেন সে 30-তে একটা প্রেগনেন্সি নিল, 3 মাস পরে সেটা হয়তো অ্যাবর্শন হয়ে গেল, এরপরে আবার তাকে 3 মাস বসে থাকতে হলো। এভাবে কিন্তু একটা প্রেগনেন্সি অ্যাবর্শন হওয়ার পরে 3-4 মাস তার চলে যাচ্ছে, 6 মাস চলে গেল, তার বয়সটা আরো বেড়ে গেল। কাজেই একটু বয়স্ক যারা প্রেগনেন্সি নিতে চায় অবশ্যই প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ আসা উচিত। মা এবং বাবা দুইজনের কোনো ব্যক্তিগত অভ্যাসের কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই। যেমন আজকাল কিছু কিছু হ্যাবিট মা এবং বাবার দুইজনেরই কিছু হ্যাবিট বাচ্চার উপর ইফেক্ট ফেলে। আমরা সবসময় বলি যে হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত। হেলদি মায় পারে একজন হেলদি বেবির জন্ম দিতে। তো সেই ক্ষেত্রে খুব কমন কিছু হ্যাবিট, যেমন স্মোকিং আমাদের দেশে অনেকেই করে, এবং আজকাল হয়তো আমরা কিছু মেয়েদের মাঝেও দেখি। সো আমি যখন মা হওয়ার চিন্তা করব, আমাকে অবশ্যই এর টাইপের কোনো হ্যাবিট যদি থাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ এইটা বাচ্চার জন্য ক্ষতিকর। বাচ্চাকে সে জন্মগত সমস্যা তৈরি করতে পারে, বাচ্চার ওজন কম হতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি বাবাও স্মোকিং করে, যে দম্পতি প্রেগনেন্সি নিতে চাচ্ছে তার বাবার কিন্তু উচিত না বাসায় এসে স্মোক করা, অ্যাটলিস্ট তার ওয়াইফের কাছে স্মোক করা, কারণ প্যাসিভ স্মোকিংটাও কিন্তু আমাদের ক্ষতি করে। কাজে খুব সিম্পল একটা হ্যাবিট, স্মোকিংটা যদি আমি বন্ধ করতে পারি, আমি কিন্তু একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি। আপা, আসলে মানুষ হিসেবে সবসময় তো আমাদের রোগ শোক অসুখ বিসুখ লেগেই থাকে, এবং সে কারণে অনেক সময় আমরা ওষুধও খেয়ে থাকি। তো আমরা যখন চিকিৎসকের কাছে যাব তখন কি আমরা কি ওষুধ খাচ্ছি সেটাও শেয়ার করতে হবে? অবশ্যই, কারণ কিছু কিছু ওষুধ প্রেগনেন্সির জন্য খাওয়া যায় না, যেটা বাচ্চার ক্ষতি করতে পারে। যেমন কেউ যদি ডায়াবেটিসের জন্য ওষুধ খায়, অনেকগুলো মুখে খাওয়ার ওষুধ আছে যেগুলো আমরা প্রেগনেন্সিতে প্রেসক্রাইব করি না। সেই ক্ষেত্রে সে যখন প্রেগনেন্সি কাউন্সিলিং এ আসবে, আমরা সেই ড্রাগটাকে চেঞ্জ করে দিই, যেটা প্রেগনেন্সি ফ্রেন্ডলি ড্রাগ সেটা তাকে দেওয়া হয়। অথবা কেউ যদি এপিলেপসির জন্য কোনো ওষুধ খায়, সেখানে কিছু চেঞ্জ করতে হয়, যে কিছু ভালো ওষুধ আছে, কিছু প্রেগনেন্সি ফ্রেন্ডলি ওষুধ আছে, কিছু হয়তো নাই। এবং বিশেষ করে যেমন আজকাল অনেকেই দেখা যায় খুব স্ট্রেসফুল লাইফের কারণে হয়তো একটু অ্যান্টি অ্যাংজাইটি বা একটু অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ খাচ্ছে আজকাল আমাদের অনেক মেয়েরাই, হয়তো চাকরির প্রেশারে হোক বা যে কারণেই হোক। তো অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যারা খায় তাদের ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, এবং এটা অবশ্যই ডাক্তারের কাছে শেয়ার করতে হবে যে সে কি ধরনের ওষুধ নিচ্ছে। সেটাকে চেঞ্জ করে প্রেগনেন্সি ফ্রেন্ডলি ওষুধগুলো কিন্তু আমরা তাকে আগে থেকেই দিতে পারি। আরেকটা কমন সিনারিও আসলে দেখা যায় যে অনেক সময় প্ল্যান করে বা পরিকল্পনা করে গর্ভধারণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি গর্ভধারণ হয়ে যায় তখন কি করতে হবে? যেটাকে আমরা বলছি অপরিকল্পিত প্রেগনেন্সি। WHO গবেষণায় বলছে যে প্রায় 40% প্রেগনেন্সি অপরিকল্পিত থাকে। তা আমাদের দেশে তো এই রেট আরো অনেক বেশি। এখন যখন অপরিকল্পিত প্রেগনেন্সি হয়ে গেল, যে মুহূর্তে প্রেগনেন্ট মহিলা জানতে পারবে যে হ্যাঁ সে প্রেগনেন্ট, তার উচিত সাথে সাথে ডাক্তারের কাছে যোগাযোগ করা। সেটা 3 মাসে হোক, সেটা 5 মাসে হোক, সেটা 7 মাসেই হোক, যখনই হোক না কেন, যাতে ওই সময় তার কি অবস্থা, বাচ্চাটার কি অবস্থা, সুস্থ আছে কিনা, এগুলো যাতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলতে পারি। কারণ যদি সে না যায় তাহলে তার কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করবে। হয়তো সে 7 মাসে আমাদের কাছে প্রথম আসলো, প্রথম জানতে পারলো, বাই দিস টাইম হয়তো তার প্রেশার ডেভেলপ করে গেছে, হয়তো তার সুগারটা বেশি হয়ে গেছে। কাজে যখনই সে জানতে পারবে অবশ্যই চলে আসবে ফার্দার কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করার জন্য, এবং একটা সুস্থ বাচ্চা যাতে জন্ম দিতে পারে সেটার প্ল্যান করার জন্য। আপা, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে কি কোনো ভিটামিন বা কোনো ওষুধ সাজেস্ট করা হয় কিনা? যখন একজন কাপল, একজন মহিলা যখন আসবে আমাদের কাছে 3 মাস আগে, আমরা সাধারণত তাকে ফলিক অ্যাসিড নামে একটা খুব কমন একটা ভিটামিন খেতে দিই। এটা খুব কমন, কিন্তু এটা খুবই উপকারী একটা ওষুধ। কেন? কারণ এই ফলিক অ্যাসিডটা খেলে বাচ্চার অনেক রকম জন্মগত ত্রুটি হয় না, বিশেষ করে নার্ভের যে সমস্যাগুলো, নিউরাল টিউব ডিফেক্ট আমরা বলি, সেই জিনিসগুলো থেকে শুধুমাত্র একটা ফলিক অ্যাসিড যদি সে 3 মাস আগে থেকে, বা 3 মাস না পারুক 1 মাস আগে থেকেও সে যদি শুরু করে, সেটা তার বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হয়। কাজে অবশ্যই এটা তার শুরু করা উচিত।
আর অন্যান্য ভিটামিন সে যদি খেতে চায়, যেমন চাইলে একটা মাল্টিভিটামিন সে খেতে পারে, বাট সেটা খুব বেশি প্রয়োজনীয় না, বাট ফলিক অ্যাসিডটা তার অবশ্যই স্টার্ট করা উচিত। সেক্ষেত্রে আপা ফলিক অ্যাসিড যেটা বললেন সেটা তো আমাদেরকে চিকিৎসকের কাছে গিয়েই তারপরে নিতে হবে, নাকি বাসায় আমরা কথা বলে বা কারোটা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে অথবা যে কোনো ডক্টরের কাছে গেলেই আমরা প্রি প্রেগন্যান্সি এই মেডিসিনটা প্রেসক্রাইব করি, কারণ এটা খুবই কমন এবং খুবই ইফেক্টিভ একটা ওষুধ। আপা প্রি প্রেগন্যান্সির ক্ষেত্রে খাওয়া দাওয়ার কি কোনো বিধিনিষেধ আছে? আমরা যেটা চাই যে একজন মা সে অবশ্যই হেলদি ডায়েট খাওয়ার চেষ্টা করবে, কারণ একটা হেলদি ডায়েট থেকেই কিন্তু বাচ্চা পুষ্টিটা পরিপূর্ণভাবে পেতে পারে। আজকাল দেখা যায় যে আমাদের হাতের কাছে অনেক বেশি ফাস্ট ফুড পাওয়া যায়, বার্গার, পিৎজা, প্রিজারভেটিভস দেওয়া খাবার, ফ্রোজেন যে খাবারগুলো আমরা বাইরে থেকে কিনে এনে খাই সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত। সুগার দেওয়া কোল্ড ড্রিঙ্কসগুলো একটু অ্যাভয়েড করা উচিত, এবং এগুলোকে আমরা রিপ্লেস করব নিউট্রিশিয়াস ফুড দিয়ে, যে আমরা ডেইলি একটা ফল খাওয়ার চেষ্টা করব, একটু ডিম, দুধ, একটু শাকসবজি, এই জিনিসগুলো একটু রিপ্লেস করবো প্রেগনেন্সির আগে থেকে, যাতে সে নিউট্রিশাস অবস্থায় প্রেগনেন্সিটা নিতে পারে। আপা প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা মায়েরা যে আসছি সেক্ষেত্রে কি আমরা শুধু কাউন্সিলিং বা ওষুধ এসব নিয়েই কথা বলবো, নাকি আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যাপার রয়েছে? এক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, যে মায়ের বেসলাইন হেলথ স্ট্যাটাসটা বোঝার জন্য। যেমন খুব নর্মাল যে তার ব্লাড গ্রুপটা সে জানে কিনা, পজিটিভ ব্লাড গ্রুপ নাকি নেগেটিভ ব্লাড গ্রুপ, কারণ এটা পরবর্তীতে বেবির জন্য ইম্পর্টেন্ট হয়। কারণ নেগেটিভ ব্লাড গ্রুপ হলে তার কেয়ারটাই আসলে অন্যরকম নিতে হয়। সেই ক্ষেত্রে হাজবেন্ডের ব্লাড গ্রুপটাও খুব ইম্পর্টেন্ট। মা যদি নেগেটিভ হয়, হাজবেন্ড যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিছু স্পেশাল কেয়ারের দরকার হয়। কাজে ব্লাড গ্রুপটা আমরা প্রথমেই করি। এরপর আমরা চেক করি তার ডায়াবেটিস বা তার সুগার লেভেলটা ঠিক আছে কিনা। এরপরে আমরা চেক করি তার থাইরয়েড স্ট্যাটাসটা, এবং তারপর দেখা হয় তার হেপাটাইটিস। যদি তার ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে আমরা অবশ্যই এইচবিএস হেপাটাইটিস বি ভাইরাসটা চেক করে নিই, এবং রুবেলা ভাইরাসের স্ট্যাটাসটা আমরা দেখে নিই। এই জিনিসগুলো আমরা অবশ্যই করি মায়ের ক্ষেত্রে। আর বাবার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি খুব একটা পরীক্ষা নিরীক্ষা করি না, কিন্তু যদি বাবার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস কিংবা কোনো জেনেটিক ডিসঅর্ডারের যদি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো স্পেশালি বাবাকে সেগুলো করতে দেই। তবে প্রথমে যেহেতু প্রেগনেন্সিটা মাই ক্যারি করবে, আমরা মায়ের হেলথ স্ট্যাটাসটা দেখার জন্য বেসলাইন এই টেস্টগুলো অবশ্যই করে নিই। প্রত্যেকটা জিনিসই আমরা সেভাবেই করি যে ইনভেস্টিগেশনগুলো বাচ্চাকে ইফেক্ট করবে, কারণ আমাদের লক্ষ্য থাকে একটাই, যে আমাদেরকে একটা সুস্থ বেবি জন্ম দিতে হবে, 9 মাসের জার্নিটা যাতে সে একটা সুস্থ শরীরে স্টার্ট করতে পারে। সেজন্যই আমরা এই টেস্টগুলো অবশ্যই করে নিই। আপা অনেক সময় দেখা যায় যে ইদানিং বিশেষ করে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। ইদানিং অ্যাবর্শনের রেটটা একটু বেড়ে গিয়েছে। আমরা যদি প্রথমে চিন্তা করি যে অ্যাবর্শন আসলে কেন হতো, অ্যাবর্শন হওয়ার বেশির কারণ হচ্ছে যে 50% ক্ষেত্রে আমরা বলি জেনেটিক কারণ বা ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে। এছাড়া যদি মায়ের কোনো রকম কোনো ডিসঅর্ডার, প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, যেগুলো আমরা আসলে বারবারই বলছি, যে বারবারই কিন্তু কথায় আমরা ডায়াবেটিস, থাইরয়েড এগুলোকে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ এগুলো প্রত্যেকেই অ্যাবর্শন তৈরি করে, অ্যাবর্শন করে, এবং এগুলোকে আমরা চাইলে প্রিভেন্ট করতে পারি। সেজন্যই কিন্তু আমরা এই জিনিসগুলোকে বলি। এবং আদার কিছু দেখা যায় যে আজকাল স্ট্রেসফুল লাইফ, মানে আনহেলদি লাইফস্টাইল, সেটাও কিন্তু আমাদের দেখা যায় যে অ্যাবর্শনের জন্য আজকাল দায়ী হচ্ছে। কাজেই যাদের অ্যাবর্শনের হিস্ট্রি যদি কারো থাকে, যে আমার একটা বা দুটা অ্যাবর্শন হয়ে গেল, এরপরে সে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই কাউন্সেলিং এ আসবে, যে তার কিংবা তার হাজবেন্ডের কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা। সেগুলা কিছু কিছু বেসিক টেস্ট আমরা করি, কিছু স্পেশাল টেস্ট হয়তো আমরা করি অ্যাবর্শনের কারণ জানার জন্য। এবং এরপরে সে যদি সুস্থভাবে প্রেগনেন্সি নেয়, যেটা আমরা বললাম যে 3 মাস আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে ফলিক অ্যাসিড স্টার্ট করে, কোনো অ্যাবনর্মালিটি যদি পায় সেটাকে কারেকশন করে যদি সে প্রেগনেন্সি নেয়, তাহলে কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব। আমাদের এমনও পেশেন্ট থাকে যে 1, 2 কিংবা 4, 5টা অ্যাবর্শন হওয়ার পরেও কিন্তু কাউন্সিলিং করে তার সুস্থ বাচ্চা হয়েছে। কাজে আমাকে অবশ্যই সচেতন হয়ে ডাক্তারের কাছে আসতে হবে যদি আমার অ্যাবর্শন হয়ে থাকে আগে। আপা শহরে হয়তো বা এ ধরনের সুযোগ সুবিধাগুলো হাতের নাগালে পাওয়া যেতে পারে, শহরের বাইরে মফস্বলে বা গ্রামে সেক্ষেত্রেও কি এই সুযোগ সুবিধাগুলো রয়েছে? সেক্ষেত্রে হয়তো সব জায়গায় আমরা গাইনোকোলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তার হয়তো পেলাম না, কিন্তু আমাদের জায়গায় গ্রামেগুলোতে কিন্তু প্রাইমারি স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক, এই যে জায়গাগুলো আছে, যেখানে গিয়ে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে আমাদের মায়েরা জানতে পারে যে প্রেগনেন্সি হলে আমার কি করা উচিত, প্রেগনেন্সির আগে কি প্রিপারেশন নেওয়া উচিত।
প্রাইমারি হেলথ কেয়ারটা সে কিন্তু পেতে পারে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যদি সে যায়, কিন্তু তাকে তো যেতে হবে। আমাদের যেটা হয় যে আসার পরিমাণটাই খুব কম, যে আমি প্রি প্রেগনেন্সি যাব সেই সচেতনতাই হয়তো গ্রামে এখনো তৈরি হচ্ছে না। কিন্তু এটা যে একদম ডক্টরের কাছে গিয়ে আমাকে জানতে হবে সেটা না, সে চাইলে কমিউনিটি ক্লিনিকে গিয়ে এটা নিয়ে কাউন্সিলিং করতে পারে। এবং বেসিক ব্লাড টেস্ট গ্রুপ যেগুলো, সেগুলো কিন্তু আজকাল গ্রামেও হয়, গ্রুপিং তো সব জায়গাতেই হয়, এটা সে ইজিলি জানতে পারে। কাজে সে যে কোনো জায়গা থেকে এটা করতে পারবে যদি সে সচেতন হয়। আপা তাহলে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সাথে আসলে কথা বলতেই হবে? বলা অবশ্যই উচিত সুস্থ বাচ্চার জন্য। আপা সেক্ষেত্রে আপনি যে বলছিলেন যে ভিটামিনের একটা ব্যাপার রয়েছে, অনেক সময় ভিটামিন দেওয়া হয়, ফলিক অ্যাসিডের কথা বললেন, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী যারা মফস্বলে বা গ্রামে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে, তারাও কি আমাদেরকে এগুলা দিয়ে থাকেন? স্বাস্থ্যকেন্দ্রে যারা থাকে ফলিক অ্যাসিড তারা দিতে পারে, কারণ এটা আসলে খুবই কমন একটা ওষুধ, জাস্ট আমরা জানি না দেখে আমরা খাই না। কারণ এটাতে যেটা আগের দিনে যেটা হতো নিউরাল টিউব ডিফেক্ট, আমরা যেটা বলতাম যে বাচ্চার মাথা ছোট অথবা মাথা বড় হয়ে যাওয়া অথবা ব্রেন তৈরি না হওয়া কিংবা স্পাইনাল কর্ডের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আজকাল অনেক কমে গিয়েছে, আপনি খেয়াল করে দেখবেন। কারণ কি, কারণ আজকাল মেয়েরা আগে থেকে এই প্রিপারেশনগুলো নিচ্ছে। তো এটা যদি গ্রামে কিন্তু বেশি হয় এই জিনিসগুলো, যে সে প্রিপারেশন নেয় না, এবং গ্রাম থেকে কিন্তু বেশি কনজেনিটাল অ্যাবনর্মালিটি আমাদের বেশি আসছে। কাজেই সে অবশ্যই ফলিক অ্যাসিড শুরু করতে পারে স্বাস্থ্যকর্মীর কাছ থেকে। আপা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে যাওয়া হলো এবং সেখানে সমস্যাও ধরা পড়লো, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কিরকম হবে? এখন ধরো প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করে সব রকম পরীক্ষা নিরীক্ষা করেও যদি আমরা প্রেগনেন্সি নেই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা আসতেই পারে। সেই ক্ষেত্রে যখনই কোনো সমস্যা আসবে অবশ্যই ডক্টরের কাছে যাবে, এবং তার যে সমস্যা হয় সেই অনুযায়ী সাধারণত আমরা ব্যবস্থা নিই। যেমন প্রথম 3 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, সেটা অ্যাবর্শন রিলেটেড হতে পারে কিংবা বাচ্চার হার্টবিট না আসতে পারে, আমরা তখন তার ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, হিস্ট্রি, এক্সামিনেশন সবকিছু করে দেখি যে তার কি ডায়াগনোসিস হলো, এবং সেই অনুযায়ী আসলে স্পেসিফিক ম্যানেজমেন্টটা তখন করা হয়। কিংবা এমনও হয় যে ঠিক আছে সে প্রথম দিকে আসেই নেই, 5 মাস 7 মাসে নিয়ে একটা অ্যাবনর্মালিটি নিয়ে আসলো। এটা তখন ডিপেন্ড করে যে আসলে কি ধরনের প্রবলেম বা কি ধরনের অ্যাবনর্মালিটি নিয়ে সে আমাদের কাছে এসেছে। আপা যারা মা বাবা হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কোনো কিছু বলতে চান? যারা বাবা মা হতে চাচ্ছেন, নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবেন, তারা শতভাগ প্রস্তুতি নিয়ে কাউন্সিলিং করে অবশ্যই প্রবেশ করবেন, এবং একটি সুস্থ বাচ্চার কামনা করছি আমরা সবার জন্য। আপা আপনার সাথে কথা বলে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা হচ্ছিল মা বাবা হওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।